হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। অহনা কন্যা সন্তানের জননী হয়েছে। ফোনের স্ক্রিনে এক দৃষ্টে তাকিয়ে আছে আতিয়া বেগম, তার সেই ছোট্ট মেয়ে যে কিনা সর্বক্ষণ মায়ের আঁচল ধরে ঘুরঘুর করত। সেই মেয়েটিও মা হয়েছে। চাঁদের মতো ফুটফুটি বাচ্চা, সে হাত পা নেড়ে নেড়ে খেলছে। তারই পাশে ক্লান্ত ভঙ্গিমায় শুয়ে আছে আতিয়া বেগম এবং কলিজার টুকরো অহনা। বহু বছর হয়ে গেল মেয়েটাকে সামনে থেকে দেখা হয় না, বুকে জড়িয়ে আদর করা হয় না। কলেজে উঠতেই সম্পর্কে জড়িয়ে পড়েছিল সুইজারল্যান্ডের বাসিন্দা এক ছেলের সাথে। বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। তার সেই সিদ্ধান্ত হাফিজুর চৌধুরী কিংবা আতিয়া বেগম কেউ মেনে নেয় না। অগত্যা 18 বছর বয়স পেরোতেই সেই ছেলের সাথে পাড়ি জমায় সুইজারল্যান্ডে, ভুলে যায় মা এবং দাদাকে। আতিয়া বেগমের দুটো সন্তান, দুজনেই তার থেকে বহু বহু মাইল দূরে। মাঝে মধ্যে একটু আধটু ফোনে কথা বলে, এই যা। তারও ইচ্ছে করে ছেলে মেয়ে নিয়ে এক ছাদের তলায় বসবাস করতে, ঘুম থেকে উঠে ছেলে মেয়ের মুখ দেখতে, মা ডাক শুনতে। টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে ফোনের স্ক্রিনে। প্রাণ ভরে দোবা করতে ভোলে না তার মেয়ে এবং নাতিকে। তখনই ফোন বেজে ওঠে, আতিয়া বেগমের ফোন। ফোনখানা রিসিভ করে কানে তুলতেই ভেসে আসছে ছেলের গম্ভীর কণ্ঠস্বর। আম্মু, আমি টিকিট পাঠিয়েছি। কাল সকাল 6টায় তোমার ফ্লাইট। আর কোনো কথা শুনতে চাই না আমি। দীর্ঘ শ্বাস ফেলে আতিয়া হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে মলিন স্বরে বলে, এতিম মেয়েটাকে ফেলে রেখে আমি যেতে পারবো না। 3টে মাস অপেক্ষা কর, আদ্রির বাবা দেশে আসুক, তার কাছে মেয়েকে বুঝিয়ে দিয়ে আমি চলে যাব তোমাদের কাছে। ফাকিং সিম্পেথি। বিড়বিড় করে আওড়ালো আবরার এবং বলে, দুটো টিকিট পাঠিয়েছি। একটু অবাক হয় আতিয়া বেগম। তার ছেলে দুটো টিকিট পাঠিয়েছে? ঠিক শুনলো? আবরার আদ্রিতাকে নিতে চাচ্ছে তার কাছে? আদ্রি যেতে না চাইলে? কান ধরে টেনে নিয়ে আসবে। ব্যাস, কল কেটে যায়। মৃদু হাসে আতিয়া বেগম। অবশেষে আদ্রি আর আবরার মুখোমুখি হবে। ভার্সিটির মাঠে 3 বান্ধবী এবং এক বন্ধুর সাথে বসে আছে আদ্রিতা। মনটা তার একদমই ভালো নেই। সর্বক্ষণ ঠোঁটের কোণে হাসি লেগে থাকা আদ্রিতার মুখটা আজকে মলিন। বকবকে রানী মুখে কুলু পেটে আছে। শুভ ইতিমধ্যেই কয়েকবার আদ্রিতাকে খুঁচিয়েছে। কি হয়েছে? জিজ্ঞেস করতে করতে ক্লান্ত সে, তবুও আদ্রিতা মুখ খুলছে না। হাঁটুতে মাথা ঠেকিয়ে দূরে ঘাসের উপর খেলতে থাকা অ্যানিকে দেখছে। সে যেখানেই যায় অ্যানিকে সাথে নিয়ে যায়। চৌধুরী বাড়ির কেউ তেমন পছন্দ করে না, সুযোগ খুঁজে ফেলে দেওয়ার। এই আদ্রি, ওই দেখ, তোর আসিফ আদনান আসছে আমাদের দিকে। চট করে মাথা তোলে সে। অনবরত দৃষ্টি ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। ভার্সিটির গেটের ভেতরে ঢুকতে থাকা লম্বা এক যুবককে দেখে নিমেষেই মলিন ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চুলের ভাঁজে হাত বুলিয়ে ঠিকঠাক করে নেয়। শুকনো ঢোক গিলে মাশাল্লাহ আওড়ালো। এই যুবককে ভালোবাসে আদ্রিতা একটু বেশি। তার শয়নের স্বপ্নে শুধু এই মানুষটাই রয়েছে। বলা বাহুল্য, এই মানুষটাকে দেখার জন্য ক্লাস ফাঁকি দিয়ে মাঠে বসে থাকে, কিন্তু কখনোই তার সামনে দাঁড়ানোর সাহস হয়নি। কখনোই চোখে চোখ রেখে ভালোবাসার কথা জানাতে পারেনি সে। বহুবার ভেবেছে আজকে প্রপোজ করেই ফেলবে, তবে সাহস জোগাতে পারেনি। মিতি পুনরায় বলে ওঠে, এটাই সুযোগ, আজকে মনের কথাটা বলে দে তাকে। জিভ দ্বারা ঠোঁট ভিজে নেয় আদ্রিতা। দৃষ্টি সরায় আসিফের পান থেকে। চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। পরপরই চোখ খুলে পুনরায় তাকায় আসিফের পানে। ওই তো অ্যানির কাছে এসে থামল। হাঁটু মুড়ে বসে ডান হাত বাড়িয়ে কোলে তুলে নিল অ্যানিকে। এবার বুকের সাথে চেপে ধরে চুমু খেলো ঠোঁট দাবিয়ে। গলা শুকিয়ে আসছে আদ্রিতার, যেন চুমুটা অ্যানি নয়,
তার গালেই পড়েছে। লজ্জায় কান গরম হয়ে ওঠে, হাঁসফাঁস করতে করতে দাঁড়িয়ে পড়ে। আদ্রিতা দাঁড়ানো দেখে বাকিরাও দাঁড়ায়। এশা বলে, কি হলো আদ্রিতা, কি ভাবছিস? আদ্রিতা জবাব দেয় না, শুভ কপাল কুঁচকে বলে, আদৌ ব্লাস করছিস কেন তুই? স্বপ্নে কি আসিফ আদনানকে নিয়ে কক্সবাজার চলে গেলি নাকি? বাকিরা হেসে ওঠে। আদ্রিতা চোখ পাকিয়ে তাকায় শুভর পানে। তখনই ভেসে আসে হাস্যোজ্জ্বল সুন্দর একটা কণ্ঠস্বর। আদ্রিতা, বিড়ালটা তোমার? স্মৃতি খোঁচা মারে আদ্রিতাকে, ধীরে ধীরে তাকায় আসিফ আদনানের পানে। বুক কাঁপছে তার। লোকটার শরীর থেকে ভেসে আসছে জেস্ট পারফিউমের সুঘ্রাণ। কেমন মাতাল মাতাল লাগছে। ইচ্ছে করছে সাদা পাঞ্জাবিতে নাক ডুবিয়ে সমস্ত ঘ্রাণ শুষে নিতে। আদ্রিতা থেকে জবাব না পেয়ে মুখের সামনে তুড়ি বাজায় আসিফ। চমকায় আদ্রিতা। স্মৃতি বলে ওঠে, অ্যাকচুয়ালি ভাইয়া ফর লাভস উইথ ইউ, তাই নার্ভাস হয়ে যাচ্ছে। কপাল কুঁচকায় আসিফ। আদ্রিতা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ইস, এভাবে মুখের ওপর বলতে হয়। এবার কোন দিক দিয়ে দৌড় দেবে আদ্রিতা? কোন দিকে পালাবে? পরপরই আসিফ হেসে ওঠে। আদ্রিতার কপালে 2 আঙুল টোকা দিয়ে বলে, ভালোবাসো বলে দিলেই হয়, মনের মধ্যে কথা জমতে নেই, পচে যায়। সকলেই ও হো বলে ওঠে। লজ্জায় মাথা নিচু করে ফেলে আদ্রিতা। ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে পড়তে। আসিফ অ্যানিকে নামিয়ে দেয়। তারপর আদ্রিতার ডান হাতখানা মুঠো করে ধরে, ওপরে তোলে। স্মৃতির থেকে কলম টেনে নিয়ে নিজের ফোন নাম্বারখানা লিখে দেয় এবং সাথে সাথেই হাত ছাড়ে। আদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আছে আসিফের পানে। লোকটা তার হাত ধরল। কল করিও, অপেক্ষায় থাকবো। তারপর তারপর আসিফ আদনান চলে যায় ভার্সিটির ভেতরে। পেছনে রেখে যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতা এবং তার বন্ধুদের। এতটাই সহজ? মানে আসিফ আদনানও পছন্দ করত আদ্রিতাকে? বাহ! বাড়ি ফিরে দেখতে পায় আতিয়া বেগম বড় বড় দুটো লাগেজ গুছিয়ে ডাইনিং রুমে বসে আছে। দেখতে তাকে বড়ই উদাসীন লাগছে। বড় মা মেজো মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। বুকটা কেঁপে ওঠে। চিন্তিত আদ্রিতা অ্যানিকে কোল থেকে নামিয়ে দৌড়ে গিয়ে বসে পড়ে আতিয়া বেগমের পাশে এবং 2 হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে শুধায়, মা, কোথায় যাচ্ছ তুমি? আমাকে কেন বললে না? আমি যদি আর একটু পরে আসতাম তাহলে কি আমাকে রেখেই চলে যেতে? আতিয়া বেগম হাসে, আদ্রিতার হাতের উপর হাত রাখে। তোর জন্যই বসে আছি, তোকে নিয়ে যাব। কোথায়? সুইজারল্যান্ডে। ললাটে ভাঁজ পড়ে আদ্রিতার। ছেড়ে দেয় আতিয়াকে। কেন? তোমার ছেলের কাছে? অহনার বাবু হয়েছে দেখতে। কতদিন থাকবো? 10-15 দিন। সত্যি তো? এখন যা, চট করে জামা পাল্টে আয়। আদ্রিতা উঠে পড়ে। কয়েক পা এগোতেই অ্যানির কথা মনে পড়ে। সে চলে গেলে অ্যানিকে রেখে যাবে কার কাছে? মুহূর্তেই পেছন ঘুরে প্রশ্ন করে, মা, অ্যানি? সেও যাচ্ছে আমাদের সাথে। আদ্রিতার খুশি আর দেখে কে? সে নাচতে নাচতে চলে যায় রুমে। হাতের নাম্বারখানা খাতায় লিখে ফেলে। তারপর বিছানায় তাকাতেই দেখতে পায় তার জামা কাপড় রাখা সেখানে। মাঝে মধ্যে আদ্রিতার মন কয় আতিয়া বেগমকে কয়েকটা চুমু দিতে। এই মানুষটা এত ভালো কেন? এই যে আদ্রিতার পরনের জামা কাপড়ও ঠিক করে রেখেছে। মনে মনে মাকে 1000বার ভালোবাসি ভালোবাসি বলতে বলতে ওয়াশরুমে ঢুকে পড়ে। মিনিট 10 মতো সময় নিয়ে তৈরি হয়ে নেয় এবং অ্যানিকেও তৈরি করে। অনবরত বেজে চলেছে কলিং বেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আবরার। মনিটরে চলছে ইংলিশ মুভি। অতি মনোযোগ সহকারে মুভির মজা উপভোগ করছিল সে। মনিটরে মুভি পোজ করে খাট হতে নেমে পড়ে। শক্তপোক্ত হাতে এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে কক্ষ হতে বের হয়। ততক্ষণে সিয়াম দরজা খুলেছে। একে একে ভেতরে ঢুকে পড়েছে 4 জন পুরুষ। এরা আবরারের বন্ধু, নিহান, আমান, ইভান, আহাদ। তারা ভেতরে ঢুকে একটুও নীরব নেই। প্রথমেই সিয়ামকে চ্যাংদোলা করে ধরেছে এবং একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। মূলত
প্রশ্নের সঠিক জবাব না পেলে তাকে নামানো হবে না। সিয়াম চিলিয়ে ওঠে এবং বলে, আবরারের বোনকে পছন্দ হয়েছে আমার, এবং আবরার শুধুমাত্র আমার জন্য ওর বোনকে সুইজারল্যান্ড আনছে। এই তো আর 2 ঘন্টা পরেই ল্যান্ড করবে। সিয়ামকে সোফায় শুইয়ে দেয় ওরা। ঘন্টাখানেক আগে ওদের চ্যাট গ্রুপে সিয়াম বলেছে, গাইস, আবরার আমাকে ভীষণ ভালোবাসে। ব্যাস এইটুকুই। মুহূর্তেই ওরা যে যার কাজ ফেলে ছুটে এসেছে আবরার বাসায় রহস্য উদ্ঘাটন করতে। আবরার ওদের কার্যকলাপ সবটাই দেখে। পরপরই হাত ঘড়িতে নজর রাখে। 3:04। এয়ারপোর্টের উদ্দেশ্যে এখনই বেরিয়ে পড়তে হবে। লং জার্নি করার অভ্যাস নেই আদ্রিতার, আর প্লেন ভ্রমণ তো এই প্রথমবার। অনেক এক্সাইটেড ছিল, ভেবেছিল মেঘ দেখতে দেখতে পৌঁছে যাবে সুইজারল্যান্ড, কিন্তু গোটা জার্নি ঘুমিয়েই পার করেছে। প্লেন ল্যান্ড করার পরে পরেই ঘুম ছুটেছে এবং তখন থেকেই আক্ষেপ করছে। লাগেজ হাতে পাওয়ার পর সেটা সংগ্রহ করে এগোতেই দেখা মিলল আবরারের। দেখেছেন আতিয়া বেগম। আদ্রিতার সেদিকে খেয়াল নেই, সে ব্যস্ত অ্যানিকে এয়ারপোর্ট দেখাতে। ইস রে অ্যানি, যদি তোর বাবা আসিফ আদনানের সাথে এখানে আসতে পারতাম, তাহলে তোর জন্য নতুন একটা ভাই বোন নিয়ে ফিরতে পারতাম। কথাটা বেশ জোরেই বলেছে এবং কথা শেষ হওয়ার পর মুহূর্তেই ধাক্কা খায় শক্তপোক্ত কিছুর সাথে। বিরক্ত আদ্রিতা কপাল কুঁচকে তাকায়। মুহূর্তেই আঁখি পড়ল বড় বড় হয়ে যায়। এটা কে রে ভাই? এত লম্বা মানুষ হয় আর এভাবে তাকাচ্ছে কেন? ধাক্কা খেলো বলে? বাপ রে বাপ, এমনভাবে তাকিয়েছে যেন আদ্রিতাকে কাঁচা গেলে খাবে, একটুও রেকর্ড তুলবে না। দ্বৈত যেন একটা। শুকনো ঢোক গেলে আদ্রিতা পাশে তাকাতেই দেখতে পায় আতিয়া বেগম দ্বৈতটার হাত জড়িয়ে ধরে কাঁদছে। চতুর আদ্রিতা বুঝে ফেলে এটাই হচ্ছে আবরার তাসনিন। তাই সে একটু হাসার চেষ্টা করে। এক হাতে কপালে তুলে সিলেক্ট করার পরপর বলে ওঠে, আসসালামু আলাইকুম বড় ভাইয়া, ভালো আছেন? আমি ভালো আছি। শরীর ভালো তো? আমারও ভালো। তাহলে চলুন যাই। বলতে বলতে আবরার পাশ কাটিয়ে চলে যায়। আবরার বিড়বিড় করে আওড়ালো, আসিফ আদনান। আতিয়া বেগম এয়ারপোর্ট থেকেই হাসপাতালের উদ্দেশ্যে বেরোবে। আদ্রিতাও যেতে চেয়েছিল, তবে আতিয়া বেগম সাথে নিতে নারাজ। এমনিতেই দুর্বল, এখন হাসপাতালে গেলে খুঁজেই পাওয়া যাবে না। অহনার হাজবেন্ড নিতে এসেছে ওনাকে। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খায় আতিয়া বেগম। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে হাত ঘড়িতে সময় দেখে নেয় এবং বলে, মেলোড্রামা শেষ হবে কখন? আদ্রিতা ভেঙচি কাটে, কি রে ভাই, এভাবে গম্ভীর বলার কি হলো? স্বাভাবিক কণ্ঠে বলা যেত না? আম্মু, তোমাদের আলাপ শেষ হলে এবার যাও, সন্ধে হয়ে আসছে। উজবুক একটা। আদ্রিতা ভেবে পায় না তার মতো এত কিউট ইনোসেন্ট মিষ্টি মেয়ের ভাই এমন তার কাটা গোমরামুখ ভালুক কি করে হলো। অবশ্য হবে নাই বা কেন, সে তো আর তার আপন ভাই না, খালাতো ভাই। আতিয়া বেগম আবরারের হাত ধরে বলে, ওকে, দেখে শুনে নিয়ে যাস। আদ্রিতা সাথে সাথেই ঘোর প্রতিবাদের সুরে বলে, মা, আমাকে দেখে নিতে হবে না, আমি বড় হয়ে গিয়েছি, নিজেই দেখে শুনে যেতে পারবো। চোখ রাঙায় আতিয়া বেগম, একটুও কেয়ার করে না আদ্রিতা। আবরার ভুরু বাঁকিয়ে এক পলক তাকায় এবং সাথে সাথেই দৃষ্টি সরিয়ে ফেলে। অতঃপর আতিয়া বেগম গাড়িতে উঠে বসে। শেষবার হুঁশিয়ার করে আদ্রিতাকে এবং আবরারকে। মুহূর্তেই শোষ করে চলে গেল গাড়ি। গাল ফুলিয়ে সেদিকেই তাকিয়ে থাকে আদ্রিতা। রাস্তাঘাট বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জ্যাম নেই, নিরিবিলিতে গাড়ি চলাচল করছে। আদ্রিতা মনে মনে বলল, ইস, যতটা ভেবেছিলাম ততটা উন্নত করতে পারেনি এই দেশটা। বাংলাদেশে কত গাড়ি, এত এত গাড়ি ঠেলায় রাস্তা ব্লক হয়ে থাকে, আর এই দেশে দেখো রাস্তাঘাটে তেমন গাড়ি নেই, গাড়ির উৎপাদন কম। ধুর, কোথায় এসে পড়লাম, জ্যামের মজা উপভোগ করতে পারবো না। ভাবতে ভাবতেই তার আরেকটা বিষয়ে খেয়াল হয়, তাকে কেউ ভালোবাসে না। কেউ মানে কেউ না। ভালোবাসলে নিশ্চয়ই তাকে একে ফেলে চলে যেতে পারতো না। হতাশ আদ্রিতা অ্যানির পানে তাকায়। সে আপাতত কুটুর কুটুর নয়নে চারিপাশটা পর্যবেক্ষণ করছে। মনে মনে বোধহয় বলছে, মামা,
তুমি আমাকে নিয়ে কোথায় চলে আসলে? এই বেড়ালটা আদ্রিতাকে এনে দিয়েছিল তার বাবা আসাদুল ইসলাম। 20তম জন্মদিনে তিনি মেয়ের সাথে দেখা করতে এসেছিল সুদূর সিঙ্গাপুর থেকে। 3 মাস সময় কাটিয়েছে। বিড়াল ছানাটি তখন ছিল একটুখানি, ভালো করে হাঁটতেও পারত না। সেই থেকে আদ্রিতা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, নাম দিয়েছে অ্যানি। ধপধপে ফকফকে পরিষ্কার রাস্তায় এক কোনায় কালো রঙের একটা গাড়ি রাখা রয়েছে, দেখতে বেশ সুন্দর। সেই গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে যায় আবরার। আদ্রিতা দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে, আতঙ্কিত স্বরে বলে, আল্লাহ, কি করছেন? উনের গাড়িতে কেন উঠছেন? ইস, নিশ্চয়ই আমার সামনে একটু বড়লোক সাজতে। আহারে, আরে বড় ভাই, এটা বাংলাদেশ নয়, এখানে। বাকিটা শেষ করার আগেই আবরার শক্ত গলায় ধমক দিয়ে বলে, শাট আপ, মুখটা বন্ধ রাখো এবং গাড়িতে বসো। শুকনো ঢোক গেলে আদ্রিতা, তার ছোট্ট বুকখানা কাঁপছে। এত জোরে কেউ ধমক দেয়? একটুর জন্যই কিডনিটা গলে যায়নি। আল্লাহ! জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে চারপাশে একটু নজর ঘুরিয়ে দেখে নেয়। না, কেউ তাকিয়ে নেই। মানে মাঝ রাস্তায় আদ্রিতাকে অপমানিত হতে কেউ দেখে ফেলেনি। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে, এবং মনে মনে পণ করে এই খাটাসের সাথে জিন্দেগিতেও কথা বলবে না। গাল ফুলিয়ে গাড়ির পেছনে গিয়ে বসে পড়ে। অ্যানিকে নামিয়ে দেয় পাশের সিটে। হাত দুটো ব্যথা হয়ে গিয়েছে, এবার একটু ভালো লাগছে। আদ্রিতার বুঝি আজকের আশ্চর্য হওয়ার দিন। গাড়ি হতে নেমে হাঁ করে দেখছে চারিপাশটা। কি সুন্দর জায়গা, ছোট ছোট বাড়ি, তবে বেশ দূরে দূরে। সূর্যমামা ডুবে গিয়েছে, আকাশটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, তবে পাখি দেখা যাচ্ছে না। এদেশে কি পাখি নেই? এবার আদ্রিতার নজর পড়ে নিজের সামনে বাড়িটার পানে। কয়তলা বাড়ি এটা? একতলা। বাড়িতে কোনো গেট নেই, ফুলের বাগান নেই, শুধুমাত্র কয়েকটা সবজি গাছ দেখা যাচ্ছে। আবরা তাসনিন কোথায় গেল? বাড়িতে ঢুকে পড়ছে হবেই হয়তো। আদ্রিতা পা বাড়ায় ভেতরে ঢোকার উদ্দেশ্যে, তখনই দেখতে পায় দুটো মেয়ে আসছে। জিন্স এবং টি শার্ট পরেছে বোধহয় তারা। চুলগুলো ছোট ছোট এবং ব্রাউন কালার, ধবধবে ফর্সা। আদ্রিতা হাঁ করে তাকিয়ে থাকে, মনে মনে মার্শাল্লাহ আওড়ালো, এবং পরপরই হেসে হাত নামিয়ে হাই বলে। মেয়ে দুটো হাই বলে। যা বাবা, এদেশের মানুষ তাহলে হাসতে জানে। আবরা তাসনিনের মতো নয়। আদ্রিতা মুচকি হেসে পা বাড়ায়। অ্যানিকে কোল থেকে নামিয়েছে বেশ অনেকক্ষণ আগেই। সে আপাতত আদ্রিতার পেছন পেছন হাঁটছে। দরজা খোলা। আদ্রিতা একটু উঁকিঝুঁকি মেরে ভেতরে পা রাখতেই একমুখো ফুলের পাপড়ি এসে পড়ে তার মাথায়। চমকে ওঠে সে। পরপরই উচ্চস্বরে কিছু ছেলে বলে ওঠে, ওয়েলকাম, আবরা তাসনিনের বোন। হাসি ফুটে ওঠে আদ্রিতার ঠোঁটের কোণে। সবাইকে সালাম দেয়। এবারেও সকলে একসাথে সালাম ফেরায়। আবরার সিঙ্গেল সোফায় বসে পায়ের উপর পা তুলে ফোন ঘাটছে। সিয়াম হাঁ করে আদ্রিতাকে দেখছে। পিকচারে থেকেও বাস্তবে বেশি কিউট। ইস, পুরোই একটা পুতুল। আমার নিজের শার্ট খুলে সোফা মুছে দেয় আদ্রিতাকে, বলে, এখানে বসুন ম্যাম। আদ্রিতা আমনের পাশে এগিয়ে আসতে আসতে বলে, আমাকে ম্যাম বলতে হবে না, আমার নাম আদ্রিতা। আমাকে আদ্রিতা বলেই ডাকবেন, না হলে আদ্রি। আহাত জবাব দেয়, আমি পরি বলে ডাকবো, ট্রাস্ট মি, তুমি পরির মতোই সুন্দর। লাজুক হাসে আদ্রিতা। কিছু বলার জন্য হাঁ করতেই আবরার বলে, উপরের বাঁ পাশের রুমটা তোমার, যাও। সিয়াম বলে ওঠে, সবে মাত্র আসলো, এখানে বসে একটু রেস্ট নিক, তারপর না হয় যাবে রুমে। সিয়ামের কথায় সায় জানিয়ে আদ্রিতাও মাথা নাড়ে, কিন্তু আবরার ফের শক্ত গলায় বলে, যেতে বলেছি আমি। ধুর। মনে মনে আবরারের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে করতে নিজ কক্ষে পানে ছোটে আদ্রিতা। অ্যানি এদিক সেদিক ঘুরে বাসা দেখছে। ইভাব খপ করে ধরে কোলে তুলে নেয় এবং বলে, আবরার কি কিউট রে তোর বোন, সাথে কেটটাও কিউট। সিয়াম গিয়ে বসে পড়ে আবরারের পায়ের কাছে,
2 পা জড়িয়ে ধরে উরুর ওপর মাথা রেখে বলে, কি করলে তোর বোন পটবে ভাই? একটু পটিয়ে দে, না হয় ধরে বেঁধে বিয়ে দিয়ে দে। চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস টানে আবরার। গম্ভীর স্বরে বলে, সে আমার বোন নয়, বউ।